নমস্কার বন্ধুরা। তো তোমাদের সাথে নিয়ে আজকে কিন্তু স্পেশাল কাউকে নিয়ে এসেছি আর স্পেশাল রিভিউ শুনতে চাই তার কাছ একদম থেকে। সে হয়তো বলছে যে আমার কাছে দেশ আগে তারপরে আমি। অবশ্য বিশেষ মানুষের ভিডিও দেখতে চলেছে যে একদম কিন্তু একসময় ভাইরাল ছিল। তো অবশ্যই আরেকটা হাইলাইটেড টাইটেল হলো স্মৃতিদের সেই সময়ের গল্প শুনতে মানে বুঝতে পারছো যখন ওই বাংলাদেশে যে হলো কাহিনীটি মানে কি বলে যখন স্টুডেন্ট যখন প্রোটেস্ট আবার আবার যখন বুঝতে নতুন করে পেরেছিল। স্বাধীনতা আসলো, হ্যাঁ, শেখ হাসিনা তো বিদায় হলো, তখন তখন সেই ঘটনার গল্প কথা শোনাবে যে তখন কি হয়েছিল, কি সে ঘটনাটা এত মানে কি এত আত্মহত্যা ভাইরাল হলো কি করে। কি করে আর বৃত্তান্ত। আর তার কাছে সেই এক্সপিরিয়েন্সটা শুনতে চাই, আর কি তার কি সাথে ঘটেছিল। হ্যাঁ তার সাথে কি কি ঘটেছিল সেগুলো তো হুম। দেখবোই। আর ভিডিওটি দেখবো, খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। এনাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি, অনেক হ্যাঁ, কিছু। তারপরে ক্যাপ্টেন আশিকের সঙ্গে একটা হ্যাঁ, কন্ট্রোভার্সি তো হয়েছিল। অবশ্যই একটা সেনার একটা আমাদের ভয় লাগে সেনাবাহিনীর সামনে আসলে, তার সাহসটা দেখলে আমি জাস্ট অবাক। তো যাই হোক না কেন, নারীদের অবশ্যই এরকম সাহস থাকা উচিত, একদমই। কিন্তু অতটাও না। তো যেহেতু দেখবো ভিডিওটি, সবার মতবাদ সব রকমই না, উনি ওই দিনকে কি ঘটেছিল তার সঙ্গে সেটা সমস্ত কিছু রিভিউ হ্যাঁ দেবে। অবশ্যই দেখবা ভিডিওটি। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অল করে করে দিও দিও। নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। ওই টিপ পড়া মাঠটাকে ধর। সে আমাকে শোনালো প্রায় 2 তো। মিনিট বুট দিয়ে পাড়ায় পিষলো রাস্তার মধ্যে। সেই সময় আমি পুলিশকে বললাম যে আপনার হ্যাঁ বুক কাঁপছে না, আপনার মনে হচ্ছে না আপনি ভুল করতেছেন, কারণ ছাড়া এভাবে মারতেছেন। Sorry. হাই রে, তাহলে এই তারুণ্য তো যে কারোর জন্য হুমকি। ওই জুলাইয়ের সময় তো এই ছবিগুলো ঘুরে নাই, নইলে হুট করে সিনেমার সাথে ঝামেলা হওয়ার পরে কি ছবিগুলো আমি পাবলিশ করছি? আমি কি বোকা? 5 একদম তারিখে আমি তো অসুস্থ তাই। হয়ে যাই গণভবনে গিয়ে, বমি করে ওখানে অজ্ঞান হয়ে গেছিলাম। ওই দিন আমি এমন কিছু কিছু অস্ত্র দেখছি যা আমি জীবনে কোনোদিন আমার চোখের সামনে দেখিনি। আমি তখন এটা তো এতটাই সত্যি। ট্রমাটাইজ যে আমি তার হাত থেকে তার বন্দুককে টানতেছিলাম। কারোর জীবনের মায়া ছিল না। আমার কাছে দেশ আগে তারপর আমি। এই আন্দোলনে আপনি আমার ভূমিকা বাট বা এত মারাত্মক হাজার কথা হাজার বলেছেন, ভূমিকা দেশ অস্বীকার করতে আগে পারবেন? আমার, তারপরে আমি। রক্তমাখা শাড়িগুলো কেন রেখে দিয়েছেন? আমার বাচ্চারা জানো এরকমটা হয়, এরকমটা হয়েছে এবং এরকম সময় এরকম করে থাকতে হয়। আমার বাচ্চাকে জানুক মানে বিবাহিত নাকি? দর্শক, আজকে নাগরিক টিভি সেটে এমন একজন বিবাহিত? ব্যক্তি উপস্থিত আছেন। মানে তিনি ভবিষ্যতে একজন যদি- সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তিনি একজন মডেল, আমার ছেলে হালকা বাচ্চারা পাত্র জানুক। অভিনেত্রী এবং সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি একজন স্টুডেন্ট। আমাদের সাথে আছেন ফারজানা সিথি। আমি যখন বলছি অভিনেত্রী বলা যাবে, উনি বলছে হালকা পাতলা বলতে পারেন। যতটুকু জানি যে আপনি রক্ত দেখতে পারেন না। হ্যাঁ, আমি ওই সময় এত রক্ত কিভাবে মেন্টালি ট্রমাটাইজ লাগতো না? রক্ত, রক্তের ঝড়, রক্তের বন্যা আমার শরীরে যায় হচ্ছে জুলাইয়ের 15 তারিখে। 15 তারিখে যখন ছাত্রলীগ প্রথম হামলাটা করে, তখন আমি ছিলাম ডিএমসিতে। ডিএমসিতে আমি একাই প্রায় 136 থেকে 140 জনকে ডিএমসিতে অ্যাডমিট করায়, যারা প্রত্যেকেই রক্তাক্ত ছিল। ওই দিন প্রায় 4 দফায় ডিএমসিতে আমার ছাত্রলীগের সাথে মারামারি হয়। কতজন নারী ছিল? ম্যাক্সিমামই নারী ছিল, 15 জনের মধ্যে প্রায় 9 জনের মতোই নারী ছিল। ওই দিন আমি এমন কিছু কিছু অস্ত্র দেখছি যা আমি জীবনে কোনোদিন আমার চোখের সামনে দেখিনি। চাপাতি বা চাইনিজ কুড়াল টাইপের কিছু, যে এখান থেকে আপনি অবধি হচ্ছে ওটার হাতল, আর হাতলের মাথায় হচ্ছে একটা ওই যে কুড়াল থাকে না, ওইটা লাগানো হয়। ও চাইলে আপনাকে এখান থেকে ওইখানে মেরে দিতে পারবে এরকম করে। ওরা 60 থেকে 70 জন, আমরা এখানে মাত্র 15 থেকে 16টা ছেলে কত মেয়ে। difference সেই- ইমার্জেন্সি এরকম একটা জায়গা, ওখানে শুধু স্টুডেন্ট ছিল হাতুড়ি তা না, types এর। অনেক ক্রিটিক্যাল পেশেন্ট ঢুকতেছিল। অবস্থা। মানে আমি তখন কাকে রেখে কাকে ধরবো? আমার সামনে একটা ব্লিডিং হতে মরে যাওয়া অবস্থা, কারণ বাইরে একটা যুদ্ধক্ষেত্র, এখানে হচ্ছে আহত মানুষগুলো আসতেছে। টিএমসির সামনে যে আনসাররা থাকে নিরাপত্তার স্বার্থে, তারাও কেচি গেটের মধ্যে ঢুকে কেচি গেটটা লাগাই বসে থাকতেছিল। আমি তো পারতেছি না, আমি তো নিরস্ত্র, আপনি বের হন। সে আমাকে বলে আপনার জানার মায়া আছে, আমার জানার মায়া নাই। আমি তখন এটা তো এতটাই সত্যি। ট্রমাটাইজ যে আমি তার হাত থেকে তার বন্দুককে টানতেছিলাম। আপনি আমার পিছে যান, আমি আপনাকেও দেখতেছি, আমি আমার ভাই বোনগুলোকেও দেখতেছি। আমি তো পারতেছি না এইভাবে মারতে দেখতে। আপনি বন্দুক চালাতে পারেন? না, তাহলে ওই সময় টানাটানি করছিলেন, মানে কি করতেন ওটা দিয়ে? আমি জানি না, আমার জাস্ট মনে হচ্ছিল সামহাও আমার সেভ করতে হবে। সামহাও আমার, মানে আমি এতটা ট্রমাটাইজ তখন যে ওরা আমাকে কেচি গেটের মধ্যে আটকে দিছে। আমি দেখলাম আমার সাথে দুইটা জুনিয়র আমার মানে সঙ্গে নাই, ওরা দুইটা বুঝতে পারছো কেমন একটা আমি আশেপাশে কোথাও পাচ্ছি না। আমি তখন নেই। দেয়াল টপকে, মানে আমাকে তো ওরা গেট দিয়ে লাগাই দিছে। আমি তখন ওই গেটটা টপকে বের হয়ে ওদেরকে খুঁজতে যাচ্ছিলাম। আর যখনই ছাত্রলীগ আমাকে ফার্স্ট অ্যাটাকটা দেয়, অ্যাটাক করেন? হ্যাঁ, আমি যখন রাত 11টায় বের হই ডিএমসি থেকে, আমার পুরো শরীর মানে রক্ত শুকায়, আমার কাপড় শক্ত হয়ে গেছে এরকম। আপনার সামনে কেউ মারা গেছিল? 3 দিন পরে ওই দিন আমি যাদেরকে ভর্তি করছি তার মধ্যে থেকে একজন মারা গেছিল। ওর হচ্ছে মাথার বাম পাশে বাড়ি লাগছিল এবং ওর ব্লাড ছিল ও নেগেটিভ, এবং ওই মুহূর্তে এমন একটা অবস্থা যে কোনোভাবে কেউ আসবে। যখন সে আহত হয়েছিল তখন তো negative তাকে ভাই। সামনাসামনি দেখেছিলেন?
কি মানে কিছু বলতে চেয়েছিল বা না, তাকাতে পারছিল বা nothing, অজ্ঞান শুধু ছিল? 2 বার ছলছল করে তাকালো এবং এরপরে ওর চোখটা বন্ধ ছিল। ওর অনেক বেশি মাথায় রক্তক্ষরণ হচ্ছিল। আমার একটা ছোট বোন, বাবা! ওর হাতে বাড়ি লাগছিল। পেছন দিয়ে একটা রিক্সা করে তুলে দিছি হলে যাবে। আমি আবার 1 কিলো হেঁটে যখন ডিএমসির ইমার্জেন্সি গেটে মানে আসলাম, 1 আমি দেখলাম কিলোমিটার। ওই মেয়েকে আবার কোলে করে নিয়ে এসছে। ও হল মানে অব্দি যাইতে পারে নাই, ওকে আবার মারছে রাস্তাতেই। তারপরে 16 তারিখে আমরা যখন আবার রাস্তায়, পুলিশ যখন একটা কি শান্তিপূর্ণ অবস্থা! মিছিলকে আটকে দিয়ে চলে যেতে বলল ভিসি চত্বর থেকে, সেই সময় আমি পুলিশকে বললাম ও যে আপনার 16ই ডিসেম্বর বুক ওই যে কাঁপছে না, ১ম হয়েছিল। আপনার মনে হচ্ছে না আপনি ভুল করতেছেন, কারণ ছাড়া এভাবে মারতেছেন, সরি। যে কোনো সময় মারা যেতে অবস্থা। পারতেন ফারজানা সিথি এবং আপনার চোখের সামনে অনেকে মারা আমার গেছে। ডান পাটা ভাঙা, পুলিশের মায়ের খেয়ে ভাঙা আমার এই পাটা। এটা আমি মাইরটা খাইছি হচ্ছে 18 তারিখে। আমি চাইলে ওই দিন ডিএমসিতে মরে যেতে পারতাম। আমি চাইলে পরের দিন পুলিশের সাথে ঝগড়া করার সময় পেছন দিয়ে যখন আমাকে আবার ছাত্রলীগ অ্যাটাক দিল সেদিন মরে যেতে পারতাম। আমি চাইলে 17-18 তারিখে যেদিন হলের মধ্যে বিজিবি এবং পুলিশ ঢুকে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড মেরে সবাইকে হল ছাড়া কি করতেছিল, অবস্থা! সেদিন যখন আমি গেছি, যেদিনই কি আমাকে শুনছি মেরে আমি। পাটা ভাঙা হয়েছে, আমি চাইলে ওদিনও মরে যেতে পারতাম। ওদিন তো আমরা নীলক্ষেতের সামনে গেলাম জাস্ট হলের খবর নিতে, কারণ হলে তখন ইন্টারনেট অফ। গিয়ে আমরা সুন্দর করে হাত উঁচু করে দিয়ে বললাম আমরা নিরস্ত্র, আমরা শুধু আসছি, আমাদেরকে শুধু জানান যে ওরা হল ছাড়ছে কিনা বা ওদের সেফ এক্সিটটা আসলে হয়েছে কিনা। আমরা দুজন গিয়ে বললাম যে আপনারা 10 জন মিলে আমাদের 2 জনকে ভেতরে নিয়ে যান। পুলিশ বললো চেপে দাঁড়ান। জাস্ট 1 মিনিটের মধ্যে সে ঘুরে এসে কোনো কথা হবে না, কোনো প্রশ্নের উত্তর নেই, আপনারা এখান থেকে যান বলে নন স্টপ পিটানো শুরু করলো। তো আমার একটা ছোট ভাইকে হচ্ছে পুলিশ কলার ধরে আটকায় ফেলছে। এই জন্য আমার আরেকটা বন্ধু সে গেছে কেন পুলিশের কলার ধরছে, পুলিশ ওকে ছেড়ে ওর কলারটা ধরে বসছে। পুলিশের কলার ধরছে, ওইরকম উপরে উঠে গেছে মাটি থেকে। তো আমি গিয়ে ওকে প্যাঁচায় ধরছি যে আমি ওকে ছেড়ে দেন। আমরা তখন গণতন্ত্র মুক্তি তোরণের সামনে। তো আমি যখন ওকে ছাড়তেছি না, পুলিশ বললো বাবা, দুইটাকে কি একসঙ্গে হচ্ছিল নিয়ে। ওখানে? তখন আমার ওই বন্ধুটা আমাকে একটা লাথি মারলো যাতে আমি এখান থেকে সরে যাই, কারণ তার 2 দিন আগে আমি কোটার পুলিশ বলে ফেলছি। পুলিশ আমাকে দুটো মারলো পায়ের মধ্যে, ওর কলার থেকে আমার হাতটা ছুটে গেল, ওকে আমার হাত থেকে টেনে ওকে পিটাই নিয়ে গেল। পড়ে যাওয়ার পরে আমাকে আবার বাড়ি মারলো, কারণ আমি নি ডাউন হয়েছিলাম, আমি একদম পড়েছিলাম না। তো আমি যখন ওইভাবে নি ডাউন দিয়েছি, আমাকে আবার এখানে বাড়ি মারলো, তখন আমার এই হাড়টা ফ্র্যাকচার হয়ে গেল। ফারজানা দেখেন, সিথির কি আমার- জীবনের আমার মায়া কাছে- ছিল না বা ওখানে যারা উপস্থিত ছিল তাদের কি কারোর জীবনের মায়া ছিল না? আমার কাছে দেশ আগে, তারপর আমি পা রক্তাক্ত হয়ে গেছে, আমার পা কেটে গেছে, আমি পড়ে আছি। ওই অবস্থায় একজন পুলিশের কোনো দরকার নাই, আমি চিৎকার করতেছি বলে আমার পিঠের মধ্যে বুট দিয়ে পাড়া মারার। সে আমাকে প্রায় 2 মিনিট বুট দিয়ে পাড়ায় পিষলো রাস্তার মধ্যে। যে আমার পিঠে এতখানি জায়গা ধরে কালচে দাগ হয়ে গেছিল। আমার যে তখন ব্যথা, আমাকে যে তখন এগুলো হচ্ছে, কিচ্ছু আমার মাথায় কাজ করতেছিল না। শুধু একটা জিনিস, আমার হাত থেকে কেড়ে নিয়ে গেছে আমার বন্ধুকে। ওই দিনই আমার নামে আপনি রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর করেছেন, হ্যাঁ, তারপরে রাষ্ট্রবিরোধী রাষ্ট্রবিরোধী কাজ একটা- করেছেন, হ্যাঁ, একটা করেছিলেন মামলা। নাকি ভাঙচুর কিছু? হ্যাঁ, এই যে আমি যেটা করতেছি না এটা ঠিক না বলেছি, এই জন্য তখন আমি রাষ্ট্রবিরোধী ছিলাম। তুমি মারা যেতে মাদারল্যান্ড অর পারি। ডেথ, তখন চিন্তাটাই ছিল। রক্তমাখা শাড়ি নাকি স্মৃতিচিহ্ন হিসেবে আলমারিতেও রেখে দিয়েছেন। রক্তমাখা শাড়িগুলো কেন রেখে দিয়েছেন? আমি ওটা। চাই আমার ভবিষ্যৎ প্রজন্ম হোক, আমার বাচ্চা হোক, আমি ভবিষ্যতে যখন দাদি হব, যখন নানি হব, যখন মা হব, আমার বাচ্চারা জানুক এরকমটা হয়, এরকমটা হয়েছে এবং এরকম সময় এরকম করে থাকতে হয়। এখন অব্দি এটাকে রেখে দেওয়ার পর মাত্র ভাই। একবার দেখছি, আমি দেখতে চাই না বা দেখি না, কারণ দেখলে আমার চোখ এরকম করে ভিজে যায়। ওটা কি আপনার রক্ত নাকি মানুষের? 136 জনকে আমি ডিএমসিতে অ্যাডমিট করাইছি। আমার বাসা আশেপাশে, এখানে আহত ওখানে আহত, ওইভাবেই দৌড়াচ্ছি, ওইটাই মাখতেছে, ওইটাই শুকাচ্ছে। বিশ্বাস আবার ওইটা হচ্ছে পরে না বের এরকম হচ্ছি, একটা কারণ আমি তো বাসা অবস্থা। যেতে পারতেছি না, আমার এক কাপড় পরে বের হওয়া লাগতেছে। একদিকে পুলিশে ধাওয়া দিলে চিপা থেকে ছাত্রলীগ একটা ধাওয়া দেয়, আর আমি তো টিপ পড়ি, তো ওই যেরকম একটা ব্যাপার যে ওই টিপ পড়া মাটাকে ধর, ঠিক আছে। খাওয়া দাওয়ার কি অবস্থা ছিল? ওই দিন কোটার পুলিশ বলে চিৎকার করার পর আমি দেখলাম যে আমি সারাদিন না খাওয়া, আমি টায়ার্ড, আমার পায়ের তলা কাঁপতেছে, আমার গলা দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে, কিন্তু আমার ক্ষুধা লাগতেছে না। আমাদের থেকে ক্ষুধা চলে গেছিল সমৃদ্ধি আপু। 5 তারিখে আমি অসুস্থ হয়ে যাই গণভবনে গিয়ে, বমি করে ওখানে অজ্ঞান হয়ে গেছিলাম। তো আমার তখন একটা জিনিসই ছিলাম, তখন বাবাকে ক্লিয়ার বলে দিছিলাম যে দেখো, যদি হয় আমি গুম হয়ে যাচ্ছি, আমি ঘরের মধ্যে গুম হয়ে রাষ্ট্রবিরোধী সন্ত্রাস জঙ্গি বলে মরতে চাই না আপু, আমি রাস্তায় থাকবো, আমি গুলি খাই, আমি মরে যাই, বা আমাকে যদি গুমও করে ফেলে, আমার খবর না পেলে আমাকে একটা শহীদি জানাজা পড়ায় দিও, কিন্তু আমি রাষ্ট্রদ্রোহী এই কথা প্রচার হইতে দিও না। যে কোনো সময় ফোন দিলে ভাই। ফারজানা সিথি আর নাও ধরতে পারতো তখন। হ্যাঁ, আমাদের একটা আইডেন্টিটি, মানে আমাদের নাম, বিশ্ববিদ্যালয়, ফোন নাম্বার আর ফ্যামিলির কারো একটা নাম্বার একটা কাগজে লিখে ওইটাকে ছবি তুলে ওইটাকে ফোনের ওয়ালপেপার বানাই আমরা বের হচ্ছি। মানে মারা গেলে যেন মারা লাশটা গেলে পেয়ে আশেপাশে ফোনটা পাইলে ওয়ালপেপারটাতে আমার পরিচয় পাওয়া যাবে, আমার বাবাকে কল দিয়ে বলা যাবে হয় মরে গেছে নয় আহত হয়েছে। 5 তারিখে আমি আমার ঘরে ফিরি। 5 তারিখে আগ পর্যন্ত আমি একরকমের লুকায়িত ছিলাম, যেই সময় আমি দেখলাম বিভিন্ন প্রোপাগান্ডা যে আমাকে গুম করে দিছে,
আপনি আমাকে- মারা গেছেন। ইভেন আমার মা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি যে সে এরকম নিউজ দেখছে, তাকে এরকম জানানো হচ্ছে। তো আমার বাবা হচ্ছে জানে যে আমাকে না করে লাভ হবে না। মা হচ্ছে আমার মা স্ট্রোকও করে ফেলে এই মিন টাইমে। তুমি যদি বাইরে যাও, ও মাই তুমি আমার গড। মাথা খাও, এইটা সেইটা, মরে যাবি, তোকে এই আন্দোলন শেষ হইলো কি তুই বেঁচে যাবি নাকি, তোকে তো এখানে পাঠিয়ে দিবে, সেখানে পাঠিয়ে দিবে, হ্যাঁ তুই গুম হয়ে যাবি, জীবনে তো সরকারি চাকরি হবে না, মানে বিভিন্ন জিনিস। আর মা তো সরকারি চাকরির জন্য নেমেছিলেন? অবশ্যই না। নারীরা তো অনেক সক্রিয় আন্দোলনে ভূমিকা রেখেছে এবং আন্দোলনে আপনিও ছিলেন। আমরা নুসরাত তাবাসসুমকেও দেখেছি ডিবি অফিসে যেতে। অনেকের এই প্রশ্নটা আছে যে বিভিন্ন রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের আলোচনায় বা বিভিন্ন পদে কেন নারীদেরকে জায়গা দেয়া হলো না? এখানে কি সেটা তাহলে আমি আপনারা আজকে একটা যোগ্য পোস্ট না শেয়ার নাকি করেছিলাম এবং এটা বঞ্চিত? বলেছিলাম। এখানে আজকে আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম উমামা ফাতেমার। নারীরা কোথায়, আন্দোলন পরে নারীরা কোথায় গেল, নারীদেরকে কেন সামনে আনা হচ্ছে না, নারীদেরকে কেন কোনো সিট দেওয়া হচ্ছে না, এই প্রশ্নটা আমি যেই পরিমাণে পাচ্ছি, আমি চাই যতগুলা আমাদের পুরুষ সহকর্মী, সহপাঠী এবং যারা বিভিন্ন জায়গায় আছে তাদেরকে এনে না এই প্রশ্নটা করেন। আমাদের থেকে বেশি আমার মনে হয় ইম্পর্টেন্ট তাদেরকে কিন্তু প্রশ্ন একজন করা। নারী হিসেবে কি আক্ষেপ আছে? কোনো পদ, কোনো রাষ্ট্রীয় খ্যাতি চাইনি, সুতরাং আমার এখানে আক্ষেপের জায়গা নেই। আমার আক্ষেপের জায়গাটা কোথায় আছে? এই আন্দোলনে আপনি আমার ভূমিকা বা এত হাজার হাজার মেয়ের ভূমিকা অস্বীকার করতে পারবেন? আমি আমার হয়নি। জায়গা থেকে বলবো আমি তো এরকম কোনো রাষ্ট্রীয় ক্ষমতা, কোনো আপনি রাষ্ট্রীয় তো পদ চাননি। ঠিক আছে, চাইনি, কিন্তু আমার বুঝলাম। আক্ষেপের জায়গাটা আছে। আক্ষেপের জায়গাটা কোথায় আছে যে নারীরা যখন কোথায়? একটা আন্দোলন শেষ হলো, এরপরে কেন কয়েকটা ছবি এবং কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে ভ্যানিশ করে দেওয়ার একটা পায়তারা হইলো? আমার যে ছবিগুলোকে নিয়ে এত চিৎকার হচ্ছে, ভাইরাল হচ্ছে, এত শেমিং করা হচ্ছে, ভ্যানিশ করার পেছনেও কি মানে আপনি একটু এইগুলো অবশ্যই আপনি একটু বলেন তো, আমার তো এই ছবিগুলো আমার নিজের প্রোফাইলেও পোস্ট করা, তো আপনি আমাকে বলেন তো এই ছবিগুলো তো জুলাইয়ের 15 তারিখের পর থেকেই ছিল, আমাকে তো জুলাই থেকে মানুষ চিনে, ওই জুলাইয়ের সময় তো এই ছবিগুলো ঘুরে নাই, নইলে হুট করে সিনেমার সাথে ঝামেলা হওয়ার পরে কি ছবিগুলো আমি পাবলিশ করছি? আমি কি বোকা? আমি আপনার সাথে যেই শাড়িতে ছিলাম সেই শাড়ি থেকে আমাকে বের দেশের করে কাছে দেওয়া প্রশ্নবিদ্ধ করে একটা নেগেটিভ প্রচারণা করা কেন? যখন 1971 সালে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের তো একটা রাষ্ট্রীয় সম্মাননা ছিল, সার্টিফিকেট, বা তাদেরকে মনে রাখার জন্য সুষ্ঠু তালিকা হয়েছে। এই স্বাধীনতায় যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ পা হাত হারিয়েছে, হারিয়েছে, কেউ হাত পা হারিয়েছে। হারিয়েছে। হয়তো বা একটা নতুন সরকার আসবে, তাদের মতো চলতে থাকবে, রাজনীতি তো চলতে থাকবে, দেশও চলতে থাকবে। ওই মানুষটার কি হবে? আমরা কতদিন তাকে মনে রাখবো? তার রাষ্ট্রীয় সম্মাননা কি দরকার আছে কিনা? টাকা দিয়ে তো আসলে এগুলোর বিনিময় হয় না। যে তাদের সম্মাননা এবং তাদের জীবনের বাকি সময়টা রাষ্ট্রের দেখভাল করা দরকার। যারা নির্বাচিত সরকার হবে বা ভবিষ্যতে হবে, এখনো যারা এক্সিস্টেন্ট আছে, যে যদি কোনো ভুল টুল করে তাহলে আবারও এই আন্দোলনকারীরাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তাই তো? অবশ্যই, অবশ্যই। আপনি তো আবারও রুখে অবশ্যই, দাঁড়াবেন। অবশ্যই। আহ, দেশে সুতরাং আবার কোনো ফ্যাসিবাদ সৃষ্টি হলে আপনি আবার সেই থেকে রাস্তায় পাবেন। তাহলে এই তারুণ্য তো যে কারোর জন্য হুমকি। তাহলে আপনাদের নিশ্চয়তাটা কি বা আপনাদের সেফ এক্সিটটা কি? আমাদের সেফ এক্সিট হচ্ছে আমার জনগণ, আমার দেশের মানুষ। এই যে মনোভাবটা আমার, যে এরপর যদি আবারও কোনো ফ্যাসিস্টের জন্ম হয় বা আবারও কেউ ক্ষমতায় এসে যদি ফ্যাসিবাদী ব্যবহারটাই করে, তাহলে আমি সেটি বলছি যে আমাকে আপনি আবার রাস্তায় পাবেন। আমি চাই প্রত্যেকটা মানুষ তার তার জায়গা থেকে এই চেতনাটা ধরে রাখুক। তারুণ্যদেরকে নিয়ে বা আন্দোলনকারীদেরকে নিয়ে নতুন কোনো রাজনৈতিক দল কি হওয়ার সম্ভাবনা আছে কিনা বা হওয়া উচিত কিনা? জেনারেশন তো অবশ্যই একটা ফ্যাক্ট, অবশ্যই হওয়া উচিত। নতুন স্বাধীনতা পেলাম, কেমন দেখতে চান? একটা সুস্থ রাষ্ট্র দেখা, প্রত্যাশা একটা ক্ষুধামুক্ত রাষ্ট্র দেখা, প্রত্যাশা একটা দুর্নীতিমুক্ত, দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতি না হওয়ার একটা রাষ্ট্র দেখা, প্রত্যাশা একজন কৃষকের তার তার জায়গা থেকে তার বৈষম্য ছাড়া সে তার ফলনের টাকাটা যাতে পায়, প্রত্যাশা দেশে 52% মেয়েদের নিশ্চয়তা। ওই মামা না প্লিজ। হাসনাত, I mean- সার্জিস, উপদেষ্টা যারা আছেন আসিফ এবং নাহিদ, আর তাদের সাথে আপনার বন্ধুত্বটা কেমন? না, আমি মনে করি না বাকস্বাধীনতা এখন এসেছে। আপনি বলছেন ফারজানা সিথি? হ্যাঁ, আমি বলছি যে বাকস্বাধীনতা আসেনি। এখন আপনি মানে? যে অবস্থানে কথা আছেন, বলার আপনার স্বাধীনতা। প্রাক্তন কি আপনাকে নিয়ে আফসোস করে? হ্যাঁ, আমার প্রাক্তন আমাকে নিয়ে খুশি এবং প্রাউড। সে আমাকে ফোন কল করে স্বাধীনতার শুভেচ্ছা দিয়েছিল অগস্টের 5 তারিখে। লাস্ট ওয়ান? দুইজনই, তিনটা প্রেম করছি তো আমি, আচ্ছা, আচ্ছা। দুজনই। আরেকটা বোধহয় নাই দেশে বা মরে চলে গেছে, আই ডোন্ট নো। ও ছেড়ে দাও। ভালোবাসা কত পাওয়ারফুল না হ্যাঁ, ফারজানা সিথি আপু? তুমি আমাকে যে কোনো যুদ্ধক্ষেত্রে ছেড়ে দাও, আমি ওটাকে শেষ করে চলে আসতে পারবো, কিন্তু তুমি একজনকে কাউকে আমাকে ভালোবেসে যুদ্ধ করতে বলো না, ও বিষ দিয়ে দিল, আমি বোধহয় খেয়ে ফেলবো চুপচাপ। নরেন্দ্র মোদি। ওয়েলকাম টু বাংলাদেশ। ও পিয়া, ও পিয়া, তুমি কোথায়? বিয়ে করার পরে আমি আসলে খুব ঠান্ডা লক্ষ্মী মেয়ে হয়ে যাবো। উত্তেজিত আমি হয়েছিলাম, উত্তেজিত বেশি হয়েছিলাম। আজকাল আমি রাস্তায় মানুষের এই প্রশ্নের শিকার হচ্ছি যে আপা আপনি এরকম করে নাচতেছেন। অন্য ধরনের জামা পরে নাচতে, হ্যাঁ, মানে মানে এগুলো কি এআই ছিল? আমাকে নিয়ে হ্যারাস করা মেয়েরাই বেশি।
ভাই গোস্ত গালবাত ভাই দারুণ কথা বলে, লাস্টে দারুণ। কি দিল অসাধারণ। সবার কি থেকে ক্লিপ দেখলাম। সব থেকে যে মানে কমতি জিনিসটা হলো সেটা হচ্ছে ভালোবাসা, হ্যাঁ, সেটাই। বললো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে পারবো, কিন্তু প্রেমিক যদি বলে বিষ খাও তাহলে খেয়ে নিতে পারো। ও ভাই অসাধারণ ভাই ডায়লগ, প্রেমের অসাধারণ, ফিলিংস অসাধারণ। মানে মানুষ মারা সাধারণ উপায় হচ্ছে এটা ভালোবাসো স্মৃতি কাউকে। ফিলিংসটা আমি বুঝতে পারছি। স্মৃতি তোমার মতনই আমি হয়তো। একদমই। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কি ধরনের স্মৃতির সাথে একজনকে ফিল করতে পারছি। ও কমেন্টে জানাও তো যদি জানতে চাও। এই স্মৃতির মতো আমার একটা বান্ধবী আছে, ওর নাম হচ্ছে শুক্লা, একদম সেম ক্যাটাগরি, একদম ওয়াও। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও সেটা আমাদের comment-এ কমেন্টে জানিয়ে জানাও। দিও। আর স্মৃতির সাথে কার কার মিল পাও সেটাও কমেন্টে কমেন্টে জানিয়ে দিও। জানাও। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।